প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাকে যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আবারও ঈদ মোবারক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা। সো আমি আপনাকে নিয়ে আগেও এপিসোড বানিয়েছি। প্রিয় প্রধানমন্ত্রী, আমি এভাবেই কথা বলতে পছন্দ করি। আপনার নামের আগে মাননীয়, মান্যবর, মহামান্য এইসব লাগাতে আমি পছন্দ করি না, স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো তাই আমি সরাসরি বলি প্রিয় প্রধানমন্ত্রী। আর আপনি যেই দেশে 17 বছর ছিলেন, যুক্তরাজ্যে, সেখানে প্রধানমন্ত্রীকে মিস্টার প্রাইম মিনিস্টার, লেডি প্রাইম মিনিস্টার বলে সম্বোধন করা হয় সংসদে। যদিও অফিসিয়াল ফরম্যাট আছে একটি, রাইট অনারেবল, বাট এই নামে তাকে কেউ ডাকেন না। এটি নথিপত্রে আছে, ব্যবহার করা হয়। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক বছর ছিলাম, সেখানে মিস্টার প্রেসিডেন্ট বলে সম্বোধন করা হয় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে। তো অনারেবল, মান্যবর, মাননীয় এইসব তোয়াজ, মোসাহিবি ওইসব দেশে নেই। আর এগুলো হলো ভারতবর্ষের বিষয়, সেই ব্রিটিশ আমলের কলোনিয়াল লেগেসি। আর আমরা এগুলো থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে আসতে চাইছি। আর আপনিও এগুলো থেকে বেরিয়ে আসতে চান আমার মনে হয়েছে। আপনি দেশে আসার পরপরই কিন্তু জানিয়ে দিয়েছিলেন আপনাকে মাননীয় বলে সম্বোধন করা যাবে না। বাট যদিও আমরা মোসাহেবেরা অনেকেই সেটি করছি, একবার আগে বলছি মাননীয়, আপনার নাম উচ্চারণ করবার পর আবার বলছি, পারলে মাঝখানে আরও কয়েকবার বলছি। দুঃখিত, আমি সেই ক্যাটাগরিতে পড়ি না। তো যাই হোক, মূল আলোচনায় চলে আসবো এক্ষুনি। তো আশা করছি আপনার ঈদ উল ফিতরের উদযাপন ভালো কেটেছে। আমাকে যারা দেখছেন এবং শুনছেন, প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরও ভালোভাবে কেটেছে ঈদ উদযাপন, এটি আমার প্রত্যাশা। তো মূল আলোচনায় চলে আসছি, সেটি হলো প্রিয় প্রধানমন্ত্রী, আপনি সম্প্রতি সাংবাদিক আনিস আলমগীরকে ফোন করে কুশলাদি বিনিময় করেছেন। তার আগে আপনি যখন যুক্তরাজ্যে ছিলেন, লন্ডনে, বাংলাদেশে আসবার আগে, গত বছর 25 ডিসেম্বরের আগের কথা বলছি, তখন আপনি একদিন সাংবাদিক মাসুদ কামালকে ফোন করেছিলেন। তো সেইটিও সোশ্যাল মিডিয়ায় এবং গণমাধ্যমে এসেছিল। সেটি নিয়ে অনেক কথা হয়েছে যে হঠাৎ আপনি কেন সাংবাদিক মাসুদ কামালকে ফোন করলেন। প্রেক্ষাপট ভিন্ন, তখন আপনি যুক্তরাজ্যে ছিলেন। তখন লোকেরা একরকম সমীকরণ মেলাবার চেষ্টা করেছে এই বিষয়টিতে। আর এখন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখন আবার যখন আপনি অতি সম্প্রতি আনিস আলমগীরকে ফোন করলেন 2 দিন আগে, তো তখনও কিন্তু এটি নিয়ে কথা হচ্ছে বিভিন্ন মহলে। হঠাৎ করে আনিস আলমগীরকে ফোন, তার আগে মাসুদ কামালকে ফোন। সো অনেকে এটিকে নেতিবাচকভাবে দেখছেন, বাট আমি ইতিবাচকভাবে দেখতে চাই। এবং আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনি সাংবাদিকদের ফোন করে তাদের দুঃখ কষ্ট জানবার চেষ্টা করছেন, তাদের সঙ্গে সিম্প্যাথাইজ করছেন, কখনো সহানুভূতি প্রকাশ করছেন কোনো সিচুয়েশনে। কারণগুলো সম্ভবত এই কারণেই আপনি তাদের ফোন করছেন। তো এটি তো খারাপ কিছু না, আপনার উদ্দেশ্য ভালো। বাট এখানে কিছু কথা আছে। বাংলাদেশে এখন আর কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেই। আগে ছিলেন, উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমরা তাকে একইভাবে দেখতাম, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাতির শ্রেষ্ঠ সন্তান, সম্মান পাবার যোগ্য, আমরা সেভাবেই দেখতাম। বাট এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলে কিছু নেই। এখন আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাম অ্যাক্টিভিস্ট, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বলাই সরাসরি ভালো। হয় বিএনপি মনা, না হলে আওয়ামী মনা, না হলে জামায়াতের লোক। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিরেট এককভাবে আর কেউ নেই। উকিলও কেউ এরকম নেই আর এখন। আমরা আগে জানতাম অ্যাডভোকেট অমুক, লয়ার অমুক, অ্যাক্টিভিস্ট বলে তার কোনো পরিচয় ছিল না। এখন কিন্তু আছে, একেবারে সোজা সাপটা অ্যাক্টিভিস্ট, সিল লেগে গেছে অনেকের গায়ে। সাংবাদিক বলতেও এখন আর কিছু নেই, সাংবাদিকরাও অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিস্ট বেশি, অ্যাক্টিভিজম বেশি করেন, সাংবাদিকতা কম করেন। আর তাই অনেকেই আজকাল তাদেরকে সাংবাদিক না বলে সাংঘাতিক বলছেন। তো যখন আপনি সাংবাদিকের খোঁজখবর নেবেন, সেইটি আমি মনে করি নিউজ না। এটি তো স্বাভাবিক, দেশের প্রধানমন্ত্রী সাংবাদিকের খোঁজখবর নেবেন, ভালো তো এটি। যেখানে সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রের, সরকার প্রধানের, রাষ্ট্রপ্রধানের অতীতে আমরা যেটি দেখেছি, সম্পর্ক খুব মধুর থাকে না, ছিল না। কেন থাকে না? সাংবাদিকরা প্রশ্ন করেন, ক্ষমতাকে প্রশ্ন করেন, এস্টাবলিশমেন্টকে প্রশ্ন করেন, অ্যাক্টিভিজমের বাইরে গিয়ে। কিন্তু বাংলাদেশে এটি হয় না। প্রশ্ন করলেও সেখানে অ্যাক্টিভিজম থাকে, কোনো নিগূঢ় তত্ত্ব থাকে, আলটেরিয়র মোটিভ থাকে। বহু বছর থেকে আমরা এটি দেখে এসেছি। শেখ হাসিনা আমলে এই দেশে কেউ সাংবাদিক ছিলেন না, হাতে গোনা 2-1 জন ছাড়া বাকি সবাই ছিলেন অ্যাক্টিভিস্ট। এবং সাংবাদিকদের মধ্যে উদগ্র প্রতিযোগিতা ছিল, কে কত বড় আওয়ামী লীগার।
সেটি প্রমাণ করবার। আপনাদের আগের সরকারগুলোতেও যে খুব বেশি পার্থক্য হয়েছিল তা না, তবে পার্থক্য এখানে আতিশয্য ছিল আওয়ামী আমলে, আপনাদের সময় অতটা আতিশয্য ছিল না, ছিল বিষয়গুলো। সাংবাদিকরা আপনাদের যথেষ্ট তোয়াজ করেছেন, মোসাহেবি করেছেন অনেকেই, বাট আওয়ামী আমলের মতো সর্বব্যাপী ছিল না বিষয়টি, এরকম ছিল না। তো সর্বব্যাপী হলে মানুষ এটি নিয়ে কথা বলে, এটি সমাজকে এফেক্ট করে নেগেটিভলি, কথা বলতে হয় তখন। তো যেটি বলছিলাম, আপনি সাংবাদিকের খোঁজখবর নিলে সেটি দোষের কিছু না, বরং ভালো, প্রশংসনীয় কাজ। কিন্তু যে দুই সাংবাদিকের আপনি খোঁজখবর নিয়েছেন, তারা কি আসলেই সেই অর্থে সাংবাদিক? তারা তো সাংবাদিক কম আমাদের বিবেচনায়, আমরা দেশের সাধারণ মানুষ। আমি নিজেও কোনো অ্যাক্টিভিস্ট না, আমার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই। ইউটিউব চ্যানেলে কথা বলি নিজের বিবেক তাড়িত হয়ে, বিবেকের জায়গা থেকে কথা বলি, যখন প্রয়োজন মনে করি বিভিন্ন ইস্যুতে কথা বলি। তো সেই জন্যে আমার বিবেচনায়ও এরা সাংবাদিক না। মাসুদ কামাল পুরো অন্তর্বর্তীকালীন সরকারের টার্মটিতে একটি কাজই মনোযোগ দিয়ে করেছেন, সেটি হলো অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতা করা, অধ্যাপক ইউনূসকে ডিফেম করা, ডিমিন করা। এই কাজটি তিনি মনোযোগ সহকারে করেছেন, আন্তরিকভাবে করেছেন মাসুদ কামাল। আবার মাঝে মাঝে সুকৌশলে আওয়ামী বিরোধিতাও করেছেন। শেখ হাসিনা এটা করেছে, ওটা করেছে, বলেছেন এই কথা। তো 10টি কথার মধ্যে একটি কথায় হাসিনা বিরোধিতা ছিল, বা হাসিনার কথা বিরুদ্ধে কথা ছিল, হাসিনা স্বৈরাচারী আচরণ করতেন, এটা সেটা করতেন। আর 9টি কথা ছিল অধ্যাপক ইউনূসকে তুচ্ছ জ্ঞান করা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাহীকে, দেশের প্রধান নির্বাহীকে তুচ্ছ করা অকারণে। নিশ্চয়ই সাংবাদিক হিসেবে মাসুদ কামালের অধিকার আছে অধ্যাপক ইউনূসের গৃহীত যেই পদক্ষেপগুলো যদি তিনি মনে করেন যে এটি রাষ্ট্রবিরোধী, জন আকাঙ্ক্ষার পরিপন্থী, দেশের স্বার্থবিরোধী, নিশ্চয়ই মাসুদ কামাল কিংবা অন্য যে কোনো সাংবাদিকের কিংবা এই দেশের একজন সাধারণ নাগরিকের অধিকার আছে সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলবার। তাই সেদিক থেকে মাসুদ কামাল সেই কাজটি করতেই পারতেন এবং করতে পারেন, কিন্তু তিনি সেটি করছিলেন না। 18 মাসে তার চ্যানেল ঘাটাঘাটি করলে তিনি যা যা করেছেন, শুধু তার থাম্বনেইলগুলো ঘুরে আসলে বোঝা যাবে তিনি আসলে কি চাইছিলেন। একদিনের জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে সহ্য করতে পারেননি। তিনি অধ্যাপক ইউনূসকে ছোট করেছেন যত রকমভাবে সম্ভব, ইন অল পসিবল ওয়েজ। তার নোবেল প্রাপ্তি নিয়ে প্রশ্ন তুলেছেন, তার শাসন কার্য নিয়ে প্রশ্ন উঠতে পারে, তিনি রাজনীতি বুঝেন না, সরকার চালাতে পারেন না, প্রশ্ন উঠতে পারে। কিন্তু তার নোবেল প্রাপ্তির বৈধতা নিয়েও প্রশ্ন করা হয়েছে মাসুদ কামালের চ্যানেল থেকে। এবং মাসুদ কামাল একা করেননি, প্রায়শই তার সমমনাদের নিয়ে আসতেন পরিকল্পিতভাবে, আমরা বুঝতে পারতাম সেটি। অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন চালিয়েছেন অধ্যাপক ইউনূসকে ছোট করবার জন্য, এবং সেখানে তার সমমনারা এসে তার নোবেল প্রাপ্তির বৈধতা নিয়ে প্রশ্ন তুলতেন। পৃথিবীর যে কোনো দেশে সেই দেশের নাগরিক যদি যে কোনো ক্যাটাগরিতে নোবেল পান, তাহলে সেই দেশের নাগরিকেরা ধন্য হন, প্রশংসায় ভাসান। তারা সেটি খুঁজতে যান না 2 নাম্বারই করে নোবেল পেয়েছেন কিনা, নাকি সেই নোবেল সুইডিশ নাকি নরওয়েজিয়ান, এই ক্লাসিফিকেশনে তারা যান না। বাংলাদেশের লোকেরা যান। কারা যান? দেশপ্রেমিকরা যান না, ধান্দাবাজেরা যান, আওয়ামী বয়ান যারা তৈরি করেন, যারা শেখ মুজিবকে নবী মনে করেন, রাসূল মনে করেন, যারা আওয়ামী লীগকে ধর্ম মনে করেন, সেই দলকানা অন্ধ বিবেকহীন মানুষেরা যান। সেই লেংথ পর্যন্ত যারা যান, তারা অধ্যাপক ইউনূসের নোবেল নিয়ে প্রশ্ন তোলেন, অনেকেই তুলেছেন, মাসুদ কামাল তার মধ্যে একজন। প্রায়শই ব্যঙ্গ বিদ্রুপ করতেন নোবেল নিয়ে, আমাদের একজন নোবেল জয়ী না হলে ভালো হতো, কী লাভ হতো অধ্যাপক ইউনূস নোবেল না পেলে আমাদের। মাসুদ কামালেরাই বয়ান তৈরি করেছেন। তো আশ্চর্যজনকভাবে অধ্যাপক ইউনূস এবং তার সরকার সেটি সহ্য করেছে। মাসুদ কামালকে একদিনও জেল খাটতে হয়নি, থাকা দরকার ছিল, উচিত ছিল, এবং যদি এটি হতো রাইটলি হতো, সেটি ঠিকভাবেই হতো। বাট অধ্যাপক ইউনূস গা করেননি, হয়তো গণ্যই করেননি মাসুদ কামালকে, সেটিও সম্ভব। আচ্ছা, আর মাসুদ কামাল তার চ্যানেলে প্রায়শই যাদের নিয়ে আসতেন, যেসব সমমনা আওয়ামীদের, যারা এসে আওয়ামী বয়ান তৈরি করতেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থির করবার চেষ্টা করতেন, অস্থিতিশীল করবার চেষ্টা করতেন, তাদের মধ্যে আপনি সম্প্রতি যাকে কল দিয়েছেন আনিস আলমগীর, সাংবাদিক নামের সেই সাংঘাতিক, তিনি অন্যতম প্রধান। প্রায়শই তাকে নিয়ে এসে মাসুদ কামাল বলতেন, আজকে আমার এপিসোডে কথা বলবেন গেস্ট সাংবাদিক, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। তো যেই সাংবাদিকই আসতেন তিনি সিনিয়র হতেন, এটি তাদের একটা যোগ্যতা, অমুক সিনিয়র সাংবাদিক। সিনিয়রের বাইরে তাদের আর কোনো এক্সট্রা যোগ্যতার কথা শুনিনি কখনো।
অর্থাৎ অনেক বছর ধরে লিপ্ত আছেন, যুক্ত আছেন সাংবাদিকতায়, তাই তারা বিশাল মহিরু হয়ে গেছেন এক একজন। এরকম প্রমাণ করবার চেষ্টা হতো, সেই চেষ্টা থেকে সিনিয়র সিনিয়র বলে তাদেরকে হাইলাইট করা হতো। আর আনিস আলমগীর এসে সরাসরি আওয়ামী বয়ান তৈরি করতেন, মাসুদ কামাল একটু রাগ ঢাক করতেন, মাঝে মাঝে হাসিনার একটু বদনাম করতেন, যেটি আমি একটু আগেই বলছিলাম। আর আনিস আলমগীর কোনো রাগ ঢাক করেননি, সরাসরি মিথ্যাচার করেছেন হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে। এই আনিস আলমগীর অনেকগুলো এপিসোডে বলেছেন যে 2 কোটি আওয়ামী লীগের নাকি দেশে থাকতে পারছেন না, অন্তর্বর্তীকালীন সরকারের সময় নাকি 2 কোটি আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট নেতাকর্মী বাসায় থাকতে পারেননি, বাড়িতে থাকতে পারেননি, কেউ বাড়িতে থাকতে পারছেন না। প্রিয় প্রধানমন্ত্রী, এটি বাজে কথা, ইট ওয়াজ ননসেন্স, ইট ওয়াজ আ বিগ লাই, ডাহা মিথ্যে কথা ছিল এটি। কারণ আওয়ামীরা আমাদের সমাজের বাইরে না, তারা আমাদেরই তো লোক, আমাদের পাড়ায়, আমাদের মহল্লায়, আমাদের এলাকায় তারা থাকতেন, এখনও থাকেন। তারা আমাদের আত্মীয়, তারা আমাদের বন্ধু, তারা আমাদের প্রতিবেশী। তারা কোথায় যাবেন? 2 কোটি আওয়ামী লীগের পালিয়ে কোথায় গেলেন? পশ্চিমবাংলায়? পশ্চিমবাংলা 2 কোটি আওয়ামী লীগকে জায়গা দিতে পারবে? আর 2 কোটি আওয়ামী লীগের ইউরোপ, আমেরিকা তথাকথিত অ্যাডভান্স কান্ট্রিগুলো নিয়েছে সবাইকে? সম্ভব ছিল না। অল্প কিছু ভাগ্যবান যারা আগেই হাজার হাজার কোটি টাকা পাচার করে বিভিন্ন দেশের ব্যাংকে রেখেছেন, তারা গিয়েছেন পালিয়ে। তারা পালাবার জন্য কোটি কোটি টাকা ব্যয় করেছেন, 50-100 কোটি টাকা ব্যয় করেও কেউ কেউ পালিয়েছেন। তো বাকিরা কিন্তু কোথাও যায়নি। আর বাকি কোটি কোটি আওয়ামী লীগের কিন্তু সবাই অপরাধী না, তারা জাস্ট আওয়ামী লীগ করতেন। এটি একটি অসুখ, এটি একটি অসুখের নাম, একটি ডিজিজের নাম। এই ডিজিজের নাম হলো স্টকহোম সিনড্রোম। আমি আমার আগের এপিসোডে অনেকবার বলেছি, প্রিয় দর্শক শ্রোতা বিরক্ত হবেন না দয়া করে, প্রসঙ্গক্রমে আবার বিষয়টি এসছে। 1973-এ সুইডেনের রাজধানী স্টকহোমে একটি ব্যাংকে ডাকাত পড়েছিল। তো ডাকাতেরা কিছু কাস্টমার এবং ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে জিম্মি করেছিলেন। জিম্মি করে ব্যাংকের থেকে অনেক টাকা নিয়ে নিরাপদে তাদের পালিয়ে যেতে দিতে হবে, একটি সেফ এক্সিট রুট চাচ্ছিলেন প্রশাসনের কাছে। তো তারা দিতে রাজি হচ্ছিলেন না। দর কষাকষিতে চলে গিয়েছিল সম্ভবত 72 ঘন্টা। তো এই 72 ঘন্টা পিস্তলের মুখে, বন্দুকের মুখে ব্যাংকের কাস্টমারদের এবং কিছু কর্মকর্তাকে আটকে রেখেছিলেন সেই ডাকাতরা। তো 72 ঘন্টা পর কমান্ডোরা জানলার দরজা ভেঙে ভেতরে ঢুকে তাদের গ্রেপ্তার করলেন এবং সেই জিম্মিদের যেতে দিতে চাইলেন, কাস্টমারদের এবং অফিসারদের। ইন্টারেস্টিংলি সারা পৃথিবী সেদিন একটি নজিরবিহীন ঘটনা লক্ষ্য করেছিল। জিম্মিরা পুলিশের সঙ্গে ফাইট করছে, ধস্তাধস্তি করছে। কেন? ডাকাতরা যাতে পালিয়ে যেতে পারে। অবিশ্বাস্য, তাই না? হয়েছিল বিষয়টি। কেন হয়েছিল? কারণ এই 72 ঘন্টায় ডাকাতদের সঙ্গে জিম্মিদের একটা সম্পর্ক গড়ে উঠেছিল। আর ডাকাতরা ভালো ব্যবহার করেছিলেন তাদের সঙ্গে, তাদেরকে খেতে দিয়েছিলেন, পানি দিয়েছিলেন, খারাপ ব্যবহার করেননি, এমনকি ঘুমোতেও দিয়েছিলেন। তো সমস্যা হয়নি কোনো। এই জন্য তাদের প্রতি মায়া পড়ে গেছে। সেই মায়া থেকে ডাকাতরা কারা, তাদের আলটিটিউড মোটিভ কী ছিল, তারা কি চাইছিল, তাদের অ্যাক্টিভিটিসগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এবং শাস্তিযোগ্য অপরাধ, এইসব কিছুই বিবেচনায় না এনে তারা ডাকাতদের রক্ষা করবার চেষ্টা করছিলেন। তো সেই থেকে মনোবিজ্ঞান একটি টার্ম জায়গা করে নিয়েছে, 73-ই নিয়েছে কখনো শেষের দিকে। সেই টার্মটির নাম হলো স্টকহোম সিনড্রোম। অর্থাৎ আপনার নির্যাতনকারী, আপনার উপর আক্রমণকারী, আপনার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, আপনার দেশ থেকে টাকা পাচারকারী, এরকম জঘন্য হীনাস মানসিকতা এবং অ্যাক্টিভিটিসে জড়িত লোকদের প্রতি এক ধরনের ভালোবাসা থেকেই যায়। কেন থেকে যায়? যে বললাম, অনেকের কাছে আওয়ামী লীগ করা মানে ধর্ম পালন করা। একজন ধার্মিক ধর্ম রক্ষার জন্য জীবন দিতে পারেন এবং নিতেও পারেন সব ধর্মের লোকেরাই। দেখেছি আমরা, সেটি প্রতিনিয়তই দেখছি। বিন্দুমাত্র বিবেক কাজ করে না। ধর্মকে উছিলা বানিয়ে যে কোনো অন্যায় করা যায়, যে কোনো অন্যায়, রক্তের গঙ্গা বইয়ে দেওয়া যায়। মানবিকতা, মানুষ তখন আর কোনো চোখে পড়ে না কারো, শুধু ধার্মিক চোখে পড়ে। অমুক হিন্দু, অমুক মুসলিম, অমুক খ্রিস্টান, অমুক ইহুদি, এই থাকে মানুষের চোখে মুখে। প্রতিহিংসা, বিভৎস দৃশ্য সেই। তারা তখন মানুষ মারেন না, তারা তখন হিন্দু মারেন, তারা তখন মুসলিম মারেন, তারা তখন খ্রিস্টান মারেন, ইহুদি মারেন, বৌদ্ধ মারেন, একে অপরকে মারেন, মানুষ মারেন না কেউ। তো এরকম অনেকেই আওয়ামী লীগ করা মানে ধর্ম করা, এরকম মনে করেন অনেকে। সেই অসুখে ভোগা সেই মানুষগুলো, এক ধরনের অসুখ, তাদের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে, স্টকহোম সিনড্রোম। এবং এটি অনেক সময় ইনকিউরেবল, চিকিৎসা করলেও বা সাইকোলজিক্যাল কাউন্সিলিং দিলেও অনেক সময় সারে না, এত সিরিয়াস অসুখ এটি। তো যাই হোক, তো আনিস আলমগীর এবং মাসুদ কামালেরা সেই অসুখে ভোগা সাংবাদিক। তাই তাদের মুখে হাসিনার নৃশংসতার বয়ান কখনো শুনিনি। গুম কমিশনের রিপোর্ট যখন এসেছিল, যেই রিপোর্ট পড়া যায় না, ডকুমেন্টারি তৈরি হয়েছে গুম কমিশনের, সেই ডকুমেন্টারি দেখা যায় না। বিশ্বাস করুন, আমি দেখতে শুরু করেছিলাম, পারিনি। আমি সফট মাইন্ডেড মানুষ, আমি দেখতে পারিনি। আই কুডন্ট কন্টিনিউ। আমি অ্যাক্সিডেন্টের বিষয় দেখতে পারি না। এই যে লঞ্চে বড় ধরনের দুর্ঘটনা ঘটলো সদরঘাটে, আমি এই নৃশংসতার দৃশ্য এড়িয়ে চলি, দেখতে পারি না, সহ্য করতে পারি না।
অনেকদিন আমি ট্রমাটিক কন্ডিশনে চলে যাই এগুলো দেখলে, আমি দেখি না। তো তাই এই সাংবাদিকেরা একটি উচ্চবাচ্য করেননি গুম কমিশনের রিপোর্ট সম্পর্কে, কখনো বলেননি এই নৃশংস অপরাধ হাসিনা কেন করেছে, হাসিনাকে ফিরিয়ে আনো, বিচার চাই, বলেনি তারা মুখ করে, কখনো স্পষ্ট করে সে কথা বলেনি। শুধু একটি কাজই করেছে, ঘুরিয়ে ফিরিয়ে আওয়ামী বয়ান তৈরি করেছে যখন পেরেছে। তো এই আনিস আলমগীরের কথা বলছি, এই আনিস আলমগীর শেষের দিকে অন্তর্বর্তীকালীন সরকারের জেলে গেলেন অধ্যাপক ইউনূসকে গালি দেওয়ার জন্য না, একটি ষড়যন্ত্রমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করবার পরিকল্পনা চলছিল, সেখান থেকে গ্রেপ্তার হলেন, বেশ কিছুদিন জেল হাজত খাটলেন, আবার সেখানে তথাকথিত ডিভিশনও পেয়েছেন, ভালো মন্দ খেয়েছেন, ভালো বিছানায় থেকেছেন, তো তার কোনো কষ্ট হয়নি। কিন্তু ফিরে এসে অনেক বয়ান দিচ্ছেন, জেলখানার পরিবেশ কত খারাপ, ইউনূস তার সঙ্গে কী করেছে এইসব বলছেন বেরিয়ে এসে। তো আপনি সেই আপাত দৃষ্টিতে যাকে মজলুম মনে হয়, সেই মজলুম সাংবাদিকের খোঁজখবর নিয়েছেন। তো আপনি মহানুভবতার পরিচয় দিতে গিয়ে এখানে একটি মন্দ কাজ হয়ে গেছে, আপনি ইন্টেনশনালি করেননি, বাট ঘটে গেছে। সেইটি হলো এই তথাকথিত সাংঘাতিক আনিস আলমগীরের অসভ্যতার, বর্বরতার পক্ষে দাঁড়াবার মানসিকতার, আওয়ামী বয়ান তৈরি করবার নিরন্তর চেষ্টার পক্ষে দাঁড়িয়েছেন আপনি। কারণ বেশি বেশি করে আরও আওয়ামী বয়ান তৈরি করবে। অবশ্য আপনাকে আমার এগুলো বলে লাভ কি? আপনার দলের লোকেরাই কি কম আওয়ামী বয়ান তৈরি করেছেন? আপনি তখন লন্ডনে, আপনার দলের কোন জ্যেষ্ঠ নেতা বলেননি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আমরা না, আমরা একটি রাজনৈতিক দল হয়ে আরেক রাজনৈতিক দল কী করে নিষিদ্ধ হবে, কেন হবে, আমরা এর মধ্যে নেই। তারপর শুরুতে আপনার লোকেরা বলেছে আমরা আন্দোলনের সঙ্গে নেই, এসব ঝামেলায় আমরা না, আমরা সুবোধ ছেলে, আমরা ভালো ছেলে। পরে আবার সুবিধা মতো বলেছে আমরাই অন্যতম প্রধান স্টেক হোল্ডার। পরে আবার আপনাকে বানিয়েছে আপনি নাকি জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো ঘটছে আর আমরা শুনছি এবং দেখছি। তো সেটি বলছিলাম, মূল বলার কথা এই ছিল যে এই দুই সাংবাদিক আগের চাইতে বেশি উৎফুল্ল হবেন, আগের চাইতে বেশি এক্সাইটেড ফিল করবেন এখন, কারণ আপনার কল তাদেরকে বৈধতা দিয়েছে আওয়ামী বয়ান তৈরি করবার, নতুন বৈধতা। এবং তারা আরও সোৎসাহে এগুলো করে যাবেন এখন থেকে, আরও বেশি বেশি করে আওয়ামী বয়ান তৈরি করবেন, বেশি বেশি করে হাসিনাকে ফিরিয়ে আনবার চেষ্টা করবেন, এবং বেশি বেশি করে জুলাই যুদ্ধকে মস্কারা করবেন, হাসি ঠাট্টা করবেন, যেমনি আপনার দলের সালাউদ্দিন আহমেদ করছেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথম দিন থেকে শুরু করেছেন, সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন থেকে শুরু করেছেন এবং বলছেন যে এই অধিবেশন জাতীয় সংসদের অধিবেশন, রাষ্ট্রপতি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকেননি, সংসদের অধিবেশন ডেকেছেন। যদিও জুলাই সনদে পরিষ্কার উল্লেখ আছে সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেবেন নির্বাচিত সংসদ সদস্যরা, একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। কিন্তু আপনার ব্রিলিয়ান্ট আমলা সালাউদ্দিন বলবার চেষ্টা করছেন যে মাননীয় মান্যবর আরও যা যা বিশেষণ আছে দিয়ে রাষ্ট্রপতি এখানে শুধু জাতীয় সংসদ সদস্যদের শপথের আয়োজন করেছেন, সেই জন্যে অধিবেশন ডেকেছেন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকেননি। এই মিথ্যাচার, এই দুঃসাহস তিনি দেখাচ্ছেন এই জাতির বিরুদ্ধে, জুলাই যুদ্ধের বিরুদ্ধে, জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে এই দুঃসাহস তিনি দেখাচ্ছেন। একের পর এক তার দুঃসাহস আমরা দেখে চলেছি এবং তার এই দুঃসাহস একদিন বিএনপিকে ডুবাবে, আপনাকেও ডুবাবে। তার প্রসঙ্গ আজকে আমার কথা বলার কথা ছিল না, প্রসঙ্গক্রমে এসে গিয়েছে, তাকে একটু থামান। আর মূল উদ্দেশ্য ছিল যে আপনি কল দিয়েছেন ভালো কথা, কিন্তু সাংবাদিকদের কল দেননি, সাংঘাতিকদের কল দিয়েছেন। তাই আপনাকে সাংবাদিক এবং সাংঘাতিক এই দুটো বিষয়ে পার্থক্য বোধহয় করতে হবে, সময় এসেছে। ধন্যবাদ প্রিয় প্রধানমন্ত্রী এবং ধন্যবাদ আমাকে যারা দেখছিলেন এবং শুনছিলেন।